হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস। আজকে আমরা আলোচনা করছি আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে আইসোমেরিজম দেখা যায় এবং তার কারণটা আমরা আগে আলোচনা করেছি। তার কারণটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে সেকেন্ডারি ভ্যালেন্সি বা কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার যেটা আমরা বলে থাকি, আমরা ওয়ার্নার থিওরিতে পেয়েছিলাম যে দুরকম ভ্যালেন্সি হয় সেন্ট্রাল মেটালের, এবং সেখানে প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি দুরকম ভ্যালেন্সি থাকে। সেকেন্ডারি ভ্যালেন্সিকে আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার, যেটা ডিপেন্ড করে লিগ্যান্ডের নাম্বারের ওপর। তো সেই কোঅর্ডিনেশন নাম্বারের ওপর ডিপেন্ড করেই কিছু আইসোমেরিজম দেখা যায় কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। আমরা এখানে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে বিভিন্ন ধরনের আইসোমেরিজম হয় তার একটা চার্ট দেখতে পাচ্ছি। দুরকম টাইপে আমরা ডিভাইড করছি, স্ট্রাকচারাল আইসোমার আর স্টিরিও আইসোমার। অর্থাৎ স্ট্রাকচারাল আইসোমারও কিছু হবে, কিছু স্টিরিও আইসোমারও হবে। আমরা পরপর এক্সাম্পলে আসবো এবং টাইপগুলো দেখব। প্রথমে আসি স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল যে আইসোমারগুলো হয়, আমরা জানি যে স্ট্রাকচারে বা বন্ডিংয়ে কোনো ডিফারেন্স থাকলে তখন স্ট্রাকচারাল আইসোমার জেনারেট করে। মেইনলি আমরা দেখব আইসোমেরিজম অ্যারাইজ করার মূল কারণ হলো কোথাও না কোথাও হয়তো ফর্মুলা সেম থাকলেও স্ট্রাকচার কোনো না কোনোভাবে আলাদা থাকার কারণে আইসোমেরিজম অ্যারাইজ হয়। এবং স্ট্রাকচারাল আইসোমারে দেখা যায় ফর্মুলা সেম থাকে কিন্তু বন্ডিংগুলো বা বন্ড কানেক্টিভিটিগুলো কোথাও না কোথাও আলাদা। তো এরা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার। এবার এই স্ট্রাকচারাল আইসোমারের অনেক টাইপ আছে। যেরকম আমরা দেখছি প্রথমে লিঙ্কেজ আইসোমার, এটা একটা টাইপ স্ট্রাকচারাল আইসোমারের। লিঙ্কেজ আইসোমার কারা হবে? আমরা এখানে দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো এই এক্সাম্পলে এই যে দুটো স্ট্রাকচার দেওয়া হয়েছে, দেখো ফর্মুলা সেম আছে, ফর্মুলা দুটো স্ট্রাকচারে সেমই আছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এখানে কানেকশনটা হয়েছে অক্সিজেন দিয়ে, এখানে কানেকশন হয়েছে নাইট্রোজেন দিয়ে। তো জাস্ট এটুকু ডিফারেন্স আছে, আর কোনো ডিফারেন্স নেই। তো এরা হচ্ছে লিঙ্কেজ আইসোমার। কোয়েশ্চেন একটা আসছে অবশ্যই যে লিঙ্কেজ আইসোমার কেন? তার কারণ হলো এখানে মেটালের সাথে কোন অ্যাটম দিয়ে লিগ্যান্ড যুক্ত হচ্ছে সেটা যদি আলাদা হয় তাহলেই লিঙ্কেজ আইসোমারের উৎপত্তি হয়। আমরা কিছু ধরনের লিগ্যান্ড সম্পর্কে পড়েছিলাম, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডগুলো কি হয়? তাদের দুরকম ডোনার অ্যাটম থাকতে পারে, কিন্তু কোনো একটা অ্যাটম দিয়েই তারা অ্যাড হবে। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি NO2, এই লিগ্যান্ডটা হচ্ছে আমাদের অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, কারণ এখানে দুটো অপশন আছে, অর্থাৎ নাইট্রোজেন দিয়েও মেটালে যুক্ত হতে পারে, অক্সিজেন দিয়েও এটা মেটালে যুক্ত হতে পারে। তো দুরকম কারণে এখানে বুঝতে পারছো নাইট্রোজেন দিয়ে মেটালে যুক্ত হয়েছে, এখানে অক্সিজেন দিয়ে মেটালে যুক্ত হয়েছে। দুটো কারণে দুটো আইসোমার তৈরি হয়েছে। তো এই ধরনের আইসোমার গুলোকে আমরা বলছি লিঙ্কেজ আইসোমার, অর্থাৎ মেটালের সাথে লিগ্যান্ডের বন্ডিং এ একটু আলাদা হলে, লিঙ্কেজে একটু আলাদা হলে তারা লিঙ্কেজ আইসোমার। আশা করি বোঝাতে পারলাম। তো লিঙ্কেজ আইসোমার হওয়ার জন্য প্রয়োজন কোন ধরনের লিগ্যান্ড? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, কথাটা মনে রাখবে। এবার চলে আসছি আমরা কোঅর্ডিনেশন আইসোমার। কোঅর্ডিনেশন আইসোমার কাদের বলছি? কোঅর্ডিনেশন আইসোমার হচ্ছে যখন এরকম কোনো একটা কমপ্লেক্স থাকে যেখানে দুটোই আমাদের ক্যাটায়ন অ্যানায়ন দুটোই কমপ্লেক্স। তো সেক্ষেত্রে সেন্ট্রাল যে মেটালগুলো থাকে দুটো কমপ্লেক্সে, তারা যদি ইন্টারচেঞ্জ হয় আর একটা আইসোমার তৈরি করে। ধরো এখানে কোবাল্ট আছে, এখানে ক্রোমিয়াম আছে। এবার কি হলো, ক্রোমিয়ামটা এদিকে চলে এসছে আর কোবাল্টটা এদিকে চলে গেছে। অর্থাৎ ক্যাটায়নে কোবাল্ট আছে, অ্যানায়নে ক্রোমিয়াম আছে, সেটা পাল্টাপাল্টি হয়ে গেল। ক্রোমিয়াম চলে এলো ক্যাটায়ন পার্টে, কোবাল্ট চলে এলো অ্যানায়ন পার্টে। তাহলে এটাও একটা কমপ্লেক্স। তাহলে এই দুটো কমপ্লেক্স পরস্পরের কি? কোঅর্ডিনেশন আইসোমার। ঠিক আছে? অর্থাৎ মেটালটাকে চেঞ্জ করতে হবে। যদি বলা হয় এর কোঅর্ডিনেশন আইসোমার লিখতে, তাহলে জাস্ট আমরা মেটালটাকে চেঞ্জ করে নিলে কোঅর্ডিনেশন আইসোমার পেয়ে যাব। নেক্সট আসছি আমরা আয়োনাইজেশন আইসোমার। তো এখানে আয়োনাইজেশন আইসোমারটা এখানে স্টার দিয়ে এক্সাম্পলটা নিচে লিখেছি আমি। ঠিক আছে? তো আয়োনাইজেশন আইসোমারটা কি? যখন দুটো কমপ্লেক্স, এই যে দুটো কমপ্লেক্স দেখতে পাচ্ছ, দুটো কমপ্লেক্সের
আয়নাইজেশন ডিফারেন্টলি হবে, ফর্মুলা সেম আছে কিন্তু আয়নাইজেশন ডিফারেন্টলি হবে, তখন সেটাকে বলবো আমরা আয়নাইজেশন আইসোমার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কমপ্লেক্স রয়েছে, এখানে সালফেটটা ভেতরে রয়েছে, ব্রোমিন বাইরে, এখানে ব্রোমিন ভেতরে, সালফেট বাইরে। তাহলে আয়নাইজ যখন করব তখন এখানে বাইরের ব্রোমিনটা আয়নাইজ হবে, বিআর মাইনাস হিসাবে বেরোবে। তাহলে এই কমপ্লেক্সের ওপর চার্জ কি আসবে? প্লাস, কারণ কাউন্টার আয়ন হচ্ছে মাইনাস, তাহলে কমপ্লেক্স হবে প্লাস। এবার এখানে কি হয়েছে, এখানে যখন এটা আয়নাইজ হচ্ছে সালফেট আয়ন রিলিজ করছে কাউন্টার আয়ন হিসাবে, তাহলে কমপ্লেক্সের চার্জ কি আসবে? 2+, কারণ এখানে 2 মাইনাস চার্জ আছে, তাহলে এটা 2+ হবে। এবার এই ধরনের আয়নাইজেশন আইসোমার গুলোয় আমরা কি করতে পারি, কেমিক্যাল টেস্টে এদেরকে ডিস্টিংগুইশ করতে পারি, অর্থাৎ কেমিক্যালি আমরা টেস্ট করে দেখতে পারি যে কোনটা কোন আইসোমার। কি করে? আমরা এখানে ইউজ করব বেরিয়াম ক্লোরাইড সলিউশন। তো তোমরা একটু ভেবে বলো, বেরিয়াম ক্লোরাইড সলিউশন ইউজ করলে কোথায় প্রেসিপিটেট হতে পারে? ভালো করে ভাবো। বেরিয়াম ক্লোরাইড দিলে এই সালফেট, ভালো করে খেয়াল করবে, এই সালফেট আয়নটা বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট ফেলে, BaSO4 কি কালারের হয়? হোয়াইট কালারের প্রেসিপিটেট। তো বেরিয়াম সালফেটের হোয়াইট কালারের প্রেসিপিটেট পড়বে, এখানে বেরিয়াম ব্রোমাইডের প্রেসিপিটেট হবে না। তাহলে আমরা দুটো কমপ্লেক্সেরই অ্যাকোয়াস সলিউশন বানালাম, বেরিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, যেখানে সালফেটের প্রেসিপিটেট অর্থাৎ বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পড়বে, দ্যাট ইজ আমাদের এই কমপ্লেক্সটা। যেখানে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পড়ছে দ্যাট ইজ আমাদের এই কমপ্লেক্সটা। ওকে, আর যেখানে পড়লো না সেটা এই কমপ্লেক্স। তো দ্যাট ইজ আয়নাইজেশন আইসোমার। নেক্সট আসছি আমরা হাইড্রেট আইসোমার। হাইড্রেট আইসোমারে কি হচ্ছে খেয়াল করো, এই দুটো হচ্ছে পরস্পরের হাইড্রেট আইসোমার, বিকজ এখানে 6টা জলই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আছে, এখানে 5টা জল কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে, একটা জল .H2 হিসেবে, মানে জলটা অ্যাজ এ লিগ্যান্ড এখানে নেই, বাইরে রয়েছে। তো এরকম ধরনের আইসোমার যদি হয়, অর্থাৎ হাইড্রেট ফর্ম একটা আরেকটা হাইড্রেট ফর্ম নয়, বা দুটোই হাইড্রেট ফর্ম কিন্তু হতে পারে কোনোটা একটা জল আছে কোনোটা দুটো জল আছে, এই ধরনের আইসোমারগুলো, ঠিক আছে, এই ধরনের আইসোমারগুলো তারা হচ্ছে হাইড্রেট আইসোমার। তো প্রত্যেক কটা, যে কটা 4টে ডিসকাস করলাম, প্রত্যেক কটা স্ট্রাকচারাল আইসোমার। তো এই ধরনের স্ট্রাকচারাল আইসোমার আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে দেখতে পাই, ঠিক আছে। এবার স্ট্রাকচারাল আইসোমার ছাড়া আমাদের আরো রয়েছে স্টিরিও আইসোমার, যার মধ্যে জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল দু রকমের আইসোমার হয়, ঠিক আছে। এবার নেক্সট চলে আসছি আমরা জিওমেট্রিক্যাল আইসোমারে। তো জিওমেট্রিক্যাল আইসোমার্স স্টিরিও আইসোমারের মধ্যেই কোঅর্ডিনেশন নাম্বার আমরা ডিসকাস করছি 4, কারণ এখানে কোঅর্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করবে হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার, ঠিক আছে। তো সেই কারণে আমাদের এক একটা করে কোঅর্ডিনেশন নাম্বার আমাদের ডিসকাস করতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার 4 যদি হয় তাহলে দু রকমের হাইব্রিডাইজেশন কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে হতে পারে, sp3 আর dsp2। sp3 যদি হয় তাহলে তার স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল, ঠিক আছে। আর dsp2 যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার। বাংলায় একে বলছি আমরা বর্গ সমতল, আর টেট্রাহেড্রাল মানে জানো চতুস্তলক। তো এবার sp3 হাইব্রিডাইজেশন বা টেট্রাহেড্রাল স্ট্রাকচারে কোনো জিওমেট্রিক্যাল আইসোমার হয় না, ব্যাপারটা ক্লিয়ার করবে তোমরা। এই টেট্রাহেড্রাল স্ট্রাকচার যেটা আমরা বলছি, টেট্রাহেড্রাল স্ট্রাকচারের কোনো জিওমেট্রিক্যাল আইসোমার আমরা পাবো না। তো এই ব্যাপারটাকে আমাদের ক্লিয়ার করতে হবে, কোনো জিওমেট্রিক্যাল আইসোমার এক্ষেত্রে হচ্ছে না। এবার চলে আসছি আমরা স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে। স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমার হবে। তো আমরা কয়েকটা টাইপের স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের কথা একটু ভাবছি। প্রথমে আসছি আমরা ML4, মানে মেটাল আছে আর 4টে একই লিগ্যান্ড আছে। তো এরকম সিচুয়েশনে যদি কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস হয় তো তার ক্ষেত্রে আমরা দেখব কোনো ধরনের জিওমেট্রিক্যাল আইসোমার হবে না। ইভেন যদি একটা লিগ্যান্ড হয়তো আলাদা হয়, 3টে সেম লিগ্যান্ডও থাকে,
তাহলেও তার কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল নয়। ওকে, তো এবার আমরা একটু এক্সাম্পল দেখে নেবো এরকম ধরনের আইসোমার কি কি আছে। তো এক্সাম্পল দেখো, NiCN4 2 এখানে চারটেই সেম লিগ্যান্ড আছে, স্কোয়ার প্ল্যানার, কিন্তু এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার হবে না। আরেকটা এক্সাম্পল দেখো, NiCN আছে হোল 3Cl, এখানেও আছে 2 তো এর ক্ষেত্রেও আমরা দেখব একইভাবে একটা লিগ্যান্ড আলাদা, তো এরও জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল নয়, কারণ অন্ততপক্ষে দুটো লিগ্যান্ডকে থাকতেই হবে এবং তাদের সংখ্যা মিনিমাম দুটো করে থাকবে। এখানে A2B2 এই যে ব্যাপারটা রয়েছে, এর জিওমেট্রিক্যাল আইসোমার হবে। এমনি আঁকলেই বুঝতে পারবে, দেখো নিকেল তার সাথে চারটে বন্ডে চারটে গ্রুপ বসবে, তবে আমাদের একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হয়। চারটে পয়েন্টে চারটে গ্রুপ যদি বসে, তো সেক্ষেত্রে আমরা তিনটে এল লিখে দিলাম আর একটা এক্স লিখলাম, তো আমাদের কাছে আর কোনো অপশনই থাকছে না যে এটাকে চেঞ্জ করে অন্য কিছু স্ট্রাকচার জিওমেট্রিক্যাল আইসোমার কিছু বানাতে পারি আমরা, আমাদের কাছে আর কোনো অপশন নেই। ওকে, কিন্তু আমাদের কাছে যদি এরকম হয় A2B2 এরকম টাইপ যদি হয়, মেটাল আছে, দুটো এ আছে দুটো বি আছে, তো এটা হবে সিস টাইপের কম্পাউন্ড। আর মেটাল সেন্টারে রেখে যদি এ গুলো উল্টো দিকে থাকে, বি গুলো উল্টো দিকে থাকে, তো এটা হবে আমাদের ট্রান্স টাইপের কম্পাউন্ড। তো সিস ট্রান্স আইসোমার অ্যারাইজ করতে পারে। তো এই ব্যাপারটা যখনই আসবে তখনই তাকে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারের মধ্যে ফেলবো, অর্থাৎ MA2B2 এই টাইপের যে আইসোমার গুলো মানে কম্পাউন্ড গুলো হবে তাদের জিওমেট্রিক্যাল আইসোমার সম্ভব, এক্ষেত্রেও সম্ভব হবে, এক্ষেত্রেও সম্ভব হবে। এই যে তিনটে পরের কেস রয়েছে, তিনটে ক্ষেত্রেই আমরা জিওমেট্রিক্যাল আইসোমার পাবো। তো আমরা প্রত্যেকটারই এক্সাম্পল দেখে নিই একটু। ফার্স্ট এক্সাম্পলে চলে আসছি আমরা। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখছি PTNH3(Cl2). এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড দুটো আছে, ক্লোরিন দুটো আছে। ওকে, তো এর জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল হবে। তো আমরা দেখতেই পাচ্ছি দুটো জিওমেট্রিক্যাল আইসোমার ড্র করাই রয়েছে। এখানে কিভাবে জিওমেট্রিক্যাল আইসোমার পাচ্ছি আমরা খেয়াল করবে, এখানে এই প্ল্যাটিনামের সাথে দুটো অ্যামোনিয়া দুটো ক্লোরিন মিলিয়ে একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স ফর্ম করছে। এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সটা। এখানে আরেকটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স রয়েছে। এই দুটো কমপ্লেক্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্স রয়েছে এখানে গ্রুপগুলো পাশাপাশি আছে, তাই এটাকে বলছি সিস কমপ্লেক্স। এখানে গ্রুপগুলো উল্টো দিকে আছে, দুটো সিএল উল্টো দিকে, দুটো অ্যামোনিয়া উল্টো দিকে, তাই এটা ট্রান্স কমপ্লেক্স। তো এক্ষেত্রে আমরা একটা সিস কম্পাউন্ড একটা ট্রান্স কম্পাউন্ড পেতে পারি। এই কম্পাউন্ড দুটোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করব কি করে? ডাইপোল মোমেন্ট দিয়ে, কারণ সিস কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট বেশি হয় ট্রান্স কম্পাউন্ডের থেকে, আমরা এটা জানি। তো সেই হিসেবে জিওমেট্রিক্যাল আইসোমারগুলোকে অনেক ক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্টের বেসিসে কম্পেয়ার করতে পারি। নেক্সট এক্সাম্পলে আমরা চলে আসব। নেক্সট আমাদের রয়েছে PTNH3(Cl(NO2). এই এক্সাম্পলটা খেয়াল করবে, তিন রকম লিগ্যান্ড নেওয়া হয়েছে, অ্যামোনিয়া আছে, ক্লোরিন আছে, তার সাথে NO2 আছে। তো এই তিন রকম লিগ্যান্ড থাকলেও এখানে দুটোই আইসোমার হবে, একটা সিস একটা ট্রান্স। সিস এবং ট্রান্স কি বেসিসে হচ্ছে খেয়াল করো, যখন অ্যামোনিয়াগুলো একই দিকে আছে সেটাকে সিস কম্পাউন্ড বলছি, যখন অ্যামোনিয়াগুলোকে উল্টো দিকে রাখা হয়েছে ওটাকে বলছি আমরা ট্রান্স কম্পাউন্ড। তো এইভাবে করে আমরা এইরকম আমাদের স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সগুলোতে সিস এবং ট্রান্স দুরকম আইসোমার ড্র করতে পারি। ঠিক আছে, অন্য যে দুটো লিগ্যান্ড আলাদা রয়েছে তাদের জন্য এখানে ঠিক আইসোমারিজম নয়। অ্যামোনিয়া যে দুটো লিগ্যান্ড সেম হবে তাদেরকে একই দিকে রেখে এবং উল্টো দিকে রেখে আমরা দুটো আইসোমার পাচ্ছি। নেক্সট এক্সাম্পলে চলে আসছি। এখানে চারটেই লিগ্যান্ড আলাদা, পিরিডিন আছে, অ্যামোনিয়া আছে, ব্রোমিন আছে, ক্লোরিন আছে। এই চারটে লিগ্যান্ডই যেহেতু আলাদা, তো এখানে আইসোমার হবে টোটাল তিনটে। অনেকেই কনফিউজ হয় যে এখানে কি করে আইসোমারটা ড্রয়িং করা যাবে, কটা আইসোমার হবে। ঠিক আছে, অর্থাৎ কটা টোটাল আইসোমার দাঁড়াবে কনফিউজিং লাগে, কারণ তারা আঁকতেই থাকে এবং প্রত্যেকটা স্ট্রাকচার মনে হয় যেন নতুন স্ট্রাকচার হচ্ছে। তো এখানে একটু নিয়ম বলে দিই, একটা ট্রিক বলে দিই,
যাতে তোমরা সঠিকভাবে স্ট্রাকচার তিনটে আঁকতে পারো। তিনটে স্ট্রাকচার হবে, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি MABCD টাইপ, ঠিক আছে। তিনটে এর স্ট্রাকচার পাবে। তিনটে স্ট্রাকচার কিভাবে আঁকবে তার ট্রিকটা বলছি, এবার ভালো করে শোনো। প্রথমে যে কোনো একটা লিগ্যান্ডকে ফিক্স করে নেবে, অর্থাৎ প্ল্যাটিনামের সাথে আমি পিরিডিনকে ফিক্স করে নিলাম। খেয়াল করে দেখো তিনটেতেই পিরিডিন একই জায়গায় বসে আছে, পিরিডিনকে আমি কোনো নড়চড় করিনি, ঠিক। এবার বাকি তিনটে লিগ্যান্ডকে তোমার ইচ্ছা মতো বসিয়ে নাও। ধরো এখানে ক্লোরিন বসালাম, এখানে ব্রোমিন বসালাম, এখানে অ্যামোনিয়া বসালাম। প্রথম স্ট্রাকচারটায় তোমার অত ভাবতে হবে না, যে কোনোভাবে তুমি বসিয়ে দাও চারটে লিগ্যান্ডকে। তুমি এখানে অ্যামোনিয়াকেও ফিক্স করতে পারতে, তো যেটাকে ফিক্স করবে সেটাকে ফিক্স ধরে নিয়ে বাকি তিনটেকে বসিয়ে দাও। প্রথম স্ট্রাকচার রেডি। এবার দ্বিতীয় স্ট্রাকচার কি করবে, এখানে দেখো প্রথম স্ট্রাকচারে অ্যামোনিয়া আর ব্রোমিন নিয়েছি, ওকে। এই দুটো লিগ্যান্ডকে ঘুরিয়ে দাও, তাহলে এখানে পিরিডিন আর ক্লোরিন সেম রয়েছে, শুধু অ্যামোনিয়া আর ব্রোমিন জাস্ট ঘুরিয়ে দিয়েছি, একটা নতুন আইসোমার আমার কাছে চলে এসছে। এবার যে লিগ্যান্ড দুটোকে ঘুরিয়েছি প্রথম স্ট্রাকচারে, ওদেরকে আর ঘোরাবো না। এবার কি করব, এই ব্রোমিনের সাথে ক্লোরিনকে ঘুরিয়ে দেবো, অর্থাৎ পিরিডিনের ঠিক উল্টো দিকে যে লিগ্যান্ডটা রয়েছে, যে লিগ্যান্ডটাকে ফিক্স করেছি তার উল্টো দিকে যে লিগ্যান্ডটা রয়েছে, তার সাথে এবার এই লিগ্যান্ডটাকে ইন্টারচেঞ্জ করব। ব্রোমিন আর ক্লোরিন দেখো ইন্টারচেঞ্জ করলে আরেকটা আইসোমার আমরা পেয়ে গেলাম। তো এই তিনটে আইসোমার হবে এবং এই তিনটেই স্ট্রাকচার। তো ট্রিকটা খেয়াল রাখবে, একটা গ্রুপকে ফিক্স করবে, ওই গ্রুপটাকে ফিক্স করে তার যে উল্টো দিকের গ্রুপটা আছে সেই গ্রুপটাকে প্রথমে ডান দিকের গ্রুপের সাথে চেঞ্জ করবে, তারপর বাঁ দিকের গ্রুপের সাথে চেঞ্জ করে দেবে। তো আমরা পেয়ে যাব দুটো নতুন নতুন আইসোমার। নেক্সট এক্সাম্পল দেখো, কোঅর্ডিনেশন নাম্বার 4 এ আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা। প্ল্যাটিনামের সাথে গ্লাইসিনেট আয়ন রয়েছে, তো দুটো গ্লাইসিনেট রয়েছে। গ্লাইসিনেটের ফর্মুলা দেখে নাও, NH2CH2COO-, মানে গ্লাইসিন থেকে আমরা গ্লাইসিনেট আয়নটা পাচ্ছি, NH2CH2COO-। তো এই দুটো লিগ্যান্ড যুক্ত হচ্ছে প্ল্যাটিনামে, এবং প্ল্যাটিনামে কিভাবে অ্যাটাচ হচ্ছে খেয়াল করো। দেখো NH2, এটা হচ্ছে CH2, তারপর হচ্ছে CO-, এইভাবে রিং ফর্ম করেছে প্ল্যাটিনামের সাথে। এই ধরনের কমপ্লেক্স গুলোকে আমরা বলি চিলেট কমপ্লেক্স, অর্থাৎ যেখানে মিনিমাম বাইডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে, বাইডেন্টেড বা ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড এরকম লিগ্যান্ড গুলো সেন্ট্রাল মেটালে যুক্ত হয়, তারা হচ্ছে সমস্ত আমাদের চিলেট কমপ্লেক্স। তো এগুলো দুটোই চিলেট কমপ্লেক্স, সিস হোক বা ট্রান্স হোক। সিস আর ট্রান্স কি বেসিসে হচ্ছে, যেহেতু NH2 গ্রুপগুলো সেম সাইডে সিস, NH2 গুলো উল্টো দিকে রয়েছে তাই ট্রান্স। তো এইভাবে করে আমরা একটা সিস আর একটা ট্রান্স আইসোমার পেয়ে যাচ্ছি, এবং দুটোই আমাদের কাছে চিলেট কমপ্লেক্স। অর্থাৎ দেখবে এখানে লিগ্যান্ডটা মেটালের সাথে একটা রিং ফর্ম করে, ঠিক আছে। তো এই কমপ্লেক্স গুলো হচ্ছে চিলেট কমপ্লেক্স। নেক্সট এক্সাম্পল হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার 6 এর। তো প্রথমে বলি কোঅর্ডিনেশন নাম্বার 6 এ যে টাইপের আইসোমার গুলো হয়, MA4B2, অর্থাৎ চারটে লিগ্যান্ড একরকম আর দুটো লিগ্যান্ড আরেক রকম, এটা হতে পারে, অথবা MA3B3, অর্থাৎ দু রকমের লিগ্যান্ড আছে, তিনটে তিনটে করে লিগ্যান্ড রয়েছে। এদের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার দেখতে পাবো। তো কিরকম জিওমেট্রিক্যাল আইসোমার, প্রথম উদাহরণে চলে আসি। প্রথম উদাহরণে আমরা যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছি, এতে একটা প্লাস চার্জ রয়েছে। তো যখনই কমপ্লেক্সটা আমরা আঁকবো মাথায় প্লাস দিতেই হবে, ঠিক আছে। এবার দেখবো আমরা যে দুটো কমপ্লেক্সের গঠনটা কিরকম হচ্ছে। দুটো সিএল কে আমরা পাশাপাশি রাখতে পারি। ছটা যে পয়েন্ট আছে কোঅর্ডিনেশন নাম্বার যেহেতু 6 আছে, অক্টাহেড্রাল স্ট্রাকচার হয় এগুলো, তো ছটা পয়েন্টের দুটো পাশাপাশি পয়েন্টে সিএল রাখলাম আর চারটে পয়েন্টে অ্যামোনিয়া, ঠিক আছে। তো এখানে এই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্লোরিন পাশাপাশি থাকার জন্য, তাহলে এটাকে কি আইসোমার বলবো, সিস আইসোমার বলবো। এবার যদি এরকম হয় দুটো ক্লোরিন উল্টো দিকে রয়েছে, এটাই দেখতে পাচ্ছি আমরা অ্যামোনিয়া গুলো উল্টো দিকে রয়েছে, তো এটা হচ্ছে আমাদের ট্রান্স আইসোমার, ওকে। তো এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 এও আমরা দেখছি সিস ট্রান্স আইসোমার হয়, ক্লোরিন দুটো পাশাপাশি থাকলে সিস, উল্টো দিকে থাকলে ট্রান্স। নেক্সট এক্সাম্পলে আসছি আমরা, এখানে এক্সাম্পল নাম্বার 2। তো এক্সাম্পল নাম্বার 2 তে আমরা দেখছি যে CONH3 CL3 যেটা রয়েছে, CONH3 হোল 3 CL3 এর দুটো টাইপের
জিওমেট্রিক্যাল আইসোমার হবে। তো জিওমেট্রিক্যাল আইসোমারগুলো এরকম রয়েছে, দুটো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচার দুটোর মধ্যে ডিফারেন্সটা কিরকম হচ্ছে দেখো, এই স্ট্রাকচারটায় লিগ্যান্ড দুটো একই লাইনে আছে, তার পারপেন্ডিকুলার আছে আরেকটা লিগ্যান্ড। যে কোনো লিগ্যান্ডের বেসিসে দেখো এই লিগ্যান্ড দুটো একই লাইনে বিলং করে, আর এই লিগ্যান্ডটা তার পারপেন্ডিকুলার লাইনে। ঠিক এই অ্যামোনিয়া দুটোকে দেখো একই লাইনে বিলং করছে, কিন্তু এরা এরা একই লাইনে বিলং করবে, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার পজিশনে। তো এই স্ট্রাকচারকে বলছি মেরিডিওনাল। ঠিক আছে, এরকম স্ট্রাকচার যদি হয়। আরেকটা হচ্ছে এই স্ট্রাকচার দেখো, এই তিনটে লিগ্যান্ডকে যখন কানেক্ট করবে একটা ত্রিভুজ পাবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল পাবে একটা। তো তিনটে লিগ্যান্ড এভাবে কানেক্টেড রয়েছে যেন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। ঠিক আছে, একটা ফেস ফর্ম করছে অক্টাহেড্রালে। অক্টাহেড্রালে কটা ফেস হয়? 8টা ফেস হয়। তো 8টা ফেসের মধ্যে একটা ফেস ফর্ম করে যাচ্ছে। আবার এই তিনটে অ্যামোনিয়াকে দিয়েও পয়েন্টগুলো ভাবো, একটু ইমাজিন করো যে কানেক্ট করলে কিন্তু একটা ফেস অর্থাৎ একটা তল পেয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য নাম হচ্ছে ফেসিয়াল, বা বাংলা কিছু নেই, ফেসিয়ালই বলে এটাকে। তো আমরা এখানে এই স্ট্রাকচারে যেটা দেখবো, তিনটে লিগ্যান্ড, যে কোনো তিনটে লিগ্যান্ড দিয়ে আমরা এখানে একটা ফেস ফর্ম করতে পারছি। তো একে আমরা বলছি ফেসিয়াল। তো দু রকমের আইসোমার পেলাম, ফেসিয়াল আর মেরিডিওনাল। নেক্সট চলে আসছে আমরা থার্ড এক্সাম্পল, যেটা সিও ইএন হোল টু সিএল2 প্লাস। এখানে ইএন একটা বাইডেন্টেড লিগ্যান্ড এবং নিউট্রাল। তো ইএন হচ্ছে ইথিন 1,2 ডাইঅ্যামিন, NH2 CH2 CH2 NH2। এবার এর যে আইসোমার গুলো হবে, একটা সিস আইসোমার একটা ট্রান্স আইসোমার হবে, জিওমেট্রিক্যাল আইসোমার হয় কোঅর্ডিনেশন নাম্বার 6-এ। তো আমরা দেখবো স্ট্রাকচার গুলো কিভাবে আমরা ড্র করতে পারি। তো একটু দেখা যাক স্ট্রাকচার গুলো ড্র করে, সিস আর ট্রান্স। প্রথমে সিএল দুটোকে আমি পুট করে দিলাম, সিএল অ্যাটম দুটোকে। এবার এখানে NH2 গুলোকে পুট করে নিচ্ছি। তোমরা নিজেরা যখন ড্র করবে এই কাজটাই করবে। এবার কাজটা একটু ইজি হয়ে যাবে, CH2 দিয়ে এগুলোকে জয়েন করে দিতে হবে। তো জয়েন করে দিলে আমরা অল ওভার অক্টাহেড্রাল স্ট্রাকচারটা পেয়ে যাবো। মাথায় একটা প্লাস চার্জ হবে, দ্যাট ইজ দ্য অক্টাহেড্রাল স্ট্রাকচার। তো এটাকে বলছি আমরা সিস, সিস স্ট্রাকচার বলছি এটাকে। ওকে, এবার এর ট্রান্স স্ট্রাকচার হতে পারে। ট্রান্স স্ট্রাকচার যখন ড্র করব আমরা, ট্রান্স স্ট্রাকচার ড্রয়িংটা কিভাবে হতে পারে। তো দেখো, সিএল দুটোকে ফার্স্টেই অপোজিটে পুট করবে, NH2 গুলো লিখে নেবে আগে। এবার CH2 দিয়ে জয়েন করতে হবে। জয়েন করে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় প্লাস। এবার অক্টাহেড্রালের সারফেসটাকে এখানে ড্র করে দিচ্ছি, স্কোয়ারটা যেটা বোঝাচ্ছে। তো এটা হয়ে গেল কি আমাদের ট্রান্স, কারণ সিএল গুলো অপোজিটে আছে তাই ট্রান্স, এটা সিএল গুলো পাশাপাশি আছে সিস। তো দুটো স্ট্রাকচার আমরা অলরেডি পেয়ে গেলাম। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমার। এবার এই জিওমেট্রিক্যাল আইসোমার থেকে আমরা অপটিক্যাল আইসোমারের দিকে ঢুকছি। ঠিক আছে, অপটিক্যাল আইসোমার যে ব্যাপারটা হয়, অপটিক্যাল আইসোমার কখন অ্যারাইজ করে? যখন কোনো সিমেট্রি থাকে না। সিমেট্রি থাকলে অপটিক্যাল আইসোমার হবে না, সিমেট্রি যদি থাকে অপটিক্যাল আইসোমার হবে না। ট্রান্স কম্পাউন্ডটা খেয়াল করবে, মাঝখান দিয়ে কেটে দিলে এই সাইডটা সেম, কিন্তু এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন একটা, এটা একটা ইথিলিন ডায়ামিন। ওকে, দুটো সাইড সেম রয়েছে। মাঝখান দিয়ে যদি আমরা একটা প্লেন কল্পনা করি, তাহলে সে প্লেনটা দুটো পার্টে ইকুয়ালি ডিভাইড করে এই স্ট্রাকচারটাকে। তো এটা সিমেট্রিক। সিমেট্রিক হলে এটা হয়ে গেল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তো এখানে একটু বলে রাখি, অপটিক্যালি অ্যাক্টিভ তাহলে কখন হচ্ছে? যখন সিমেট্রি নেই।
তো দেখে নাও সিমেট্রি নেই কোথায়, সিস কম্পাউন্ডটায়। যে সিস কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ তার কিন্তু সিমেট্রি নেই, এখানে তুমি সিমেট্রি খুঁজে পাবে না, দুটো সিএল যেরকম রয়েছে মাঝখান দিয়ে কোথাও তুমি সিমেট্রি খুঁজে পাবে না। তো এটা সিমেট্রি না থাকার জন্য এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, সেটা অনেক এমসিকিউ করার কাজে লাগে, সেটা হচ্ছে যে অনেক সময় এমসিকিউতে বলে কোনো একটা কমপ্লেক্স দিয়ে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না ডিসাইড করার ব্যাপার থাকে। তো বলে রাখি, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হতে হলে বাইডেন্টের লিগ্যান্ড মিনিমাম দুটো থাকতে হবে। যদি দেখো স্ট্রাকচারে একটা বাইডেন্টের লিগ্যান্ড আছে তাহলে সে কখনোই অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। বা ধরো বাইডেন্টের লিগ্যান্ড নেই, ঠিক আছে, বাইডেন্টেড লিগ্যান্ড হয়তো নেই, তাহলে তার অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কোনো চান্স নেই। এই পয়েন্টটা, এই ট্রিকটা খুব ভালো করে খেয়াল রাখবে। যদি কোনো কমপ্লেক্সে বাইডেন্টেড লিগ্যান্ড দুটো বা তার বেশি হয়, মানে দুটো বা তিনটে কোথাও থাকে বাইডেন্টেড লিগ্যান্ড, তার বেশিও থাকতে পারে, সেগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার চান্স আছে। ঠিক আছে, কোথাও দেখলে বাইডেন্টেড লিগ্যান্ড নেই তাহলে তার অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কোনো চান্সই নেই। বা একটা বাইডেন্টেড লিগ্যান্ড আছে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। এখানে যেহেতু দুটো বাইডেন্টেড লিগ্যান্ড ছিল তাই একটা আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়েছে, কিন্তু আরেকটা জিওমেট্রিক আইসোমার অপটিক্যালি অ্যাক্টিভ। তো এর দুটো আমরা মিরর ইমেজ পাবো। তো মিরর ইমেজটা এবার দেখাবো একটু। তো মিরর ইমেজটা কিভাবে ড্র করবো দেখো, এখানে করে দিচ্ছি এই স্ট্রাকচারটাকে। অর্থাৎ এখানে আমাদেরকে এর মিরর ইমেজ করতে হলে এদিকে NH2 আনতে হবে, এদিকে NH2 আনতে হবে। এখানে এই জায়গাটাকে মুছতে হবে। স্ট্রাকচারটা এরকম আসছে, জাস্ট এর মিরর ইমেজ, তো তাহলে এইটা হয়ে যাবে আমাদের সিএল। এই জায়গাটা সিএল করে দিলাম, মিরর ইমেজ বানাচ্ছি। এইখানে NH2 সাথে এখানে কানেকশনটা রয়েছে, CH2 দিয়ে NH2 কানেকশনটা রয়েছে, একদম মিরর ইমেজের মতো করে আঁকবো আমরা। এখানে একটা NH2 দিয়ে দেবো, এখানে NH2 দিয়ে দেবো, CH2 এরকম স্ট্রাকচারটা হবে। তো তাহলে আমরা একটু ভালো করে দেখালে এই যে দুটো স্ট্রাকচার পেলাম এটা পজিটিভ হবে। এই স্ট্রাকচার দুটো পরস্পরের কি হয়ে গেল, এনানসিওমার। ঠিক আছে, এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার্স, অর্থাৎ অপটিক্যাল আইসোমার্স। আমরা লাস্ট এক্সাম্পলে চলে আসছি। অপটিক্যাল আইসোমারের একটা এক্সাম্পল এখানে আলোচনা করব। আমরা অপটিক্যাল আইসোমার হওয়ার কন্ডিশনটা বলেছি, অর্থাৎ সিমেট্রি না থাকলে স্ট্রাকচারে অপটিক্যাল আইসোমার হবে। তো আমরা এটাও আলোচনা করেছি যে যখন বাইডেন্টেড লিগ্যান্ড, যেরকম ইএন রয়েছে এখানে, বাইডেন্টেড লিগ্যান্ড যখন দুয়ের বেশি হয়ে যাবে তখনই আমাদের অপটিক্যাল আইসোমার চলে আসবে। দুই বা দুয়ের বেশি বাইডেন্টেড লিগ্যান্ড থাকলে অপটিক্যাল আইসোমার হবে। তো এই যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার হয় না বেসিক্যালি, এর শুধু অপটিক্যাল আইসোমারই হয়। ঠিক আছে, তো অপটিক্যাল আইসোমার কিভাবে ড্র করব? তো আমরা এখানে ইএন মানে জানি ইথেন 1,2 ডাইঅ্যামিন, তো অত বড় স্ট্রাকচার আঁকতে পারি, অথবা একটু শর্টকাটে এভাবে আঁকা যেতে পারে। একটু শর্টকাট আঁকাটা দেখাচ্ছি এবার। আমরা এর আগে ইএনটাকে এঁকেছি, তো এখানে একটু শর্টকাটে আঁকবো। তো এখানে আমাদের সিস্টেমটাকে একটু সুন্দর করে নিই আমরা আগে। তো আমাদের কাছে ইএন গ্রুপটা রয়েছে, ইএন গ্রুপটাকে আমরা এই দিক দিয়ে জয়েন করছি এই দুটো পার্টের মধ্যে। অর্থাৎ এভাবে ইএন লিখে দিলে আমরা বুঝবো এই পয়েন্টে NH2 দিয়ে জয়েন আছে। এর মানে হচ্ছে NH2 CH2 NH2। ঠিক আছে, তো এই হচ্ছে ইএন। এবার এই দিকটাও ইএন দিয়ে আমরা জয়েন করতে পারি বাইডেন্টেড লিগ্যান্ড যেহেতু, আর এই দিকটাকে আমরা ইএন দিয়ে জয়েন করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কমপ্লেক্সটা, এবং মাথায় চার্জ হবে 3+। এবার এর শুধুমাত্র অপটিক্যাল আইসোমারই হয়, এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার হয় না। তো অপটিক্যাল আইসোমার কি হবে? অপটিক্যাল আইসোমারকে আমরা কি বলি? এনানসিওমার। তো এনানসিওমার আঁকার উপায় কি? এর জাস্ট মিরর ইমেজটা এঁকে দাও। তাহলে কি করব আমরা? এর জাস্ট মিরর ইমেজ একটা আঁকার প্রচেষ্টা করছি এখন, দেখো সবাই। তো এখানে কি করব আমরা,
ইএনটা এদিকে যেহেতু জয়েন ছিল, তাই ইএনটাকে আমরা এদিকে জয়েন করব। এই পয়েন্টে ইএনটাকে জয়েন করলাম, এইখানেও ইএন যুক্ত হবে যেরকম আগে যুক্ত ছিল, আর এইখান থেকে ইএন গ্রুপটা যুক্ত হয়ে যাবে ঠিক আছে। তো এরকম দেখতে হচ্ছে আমাদের দুটো এনানসিওমার। এরা এনানসিওমার্স, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো একে অপরের মিরর ইমেজ হওয়ার জন্য এরা পরস্পর এনানসিওমার। এরা কিন্তু দেখতে এদেরকে মনে হলেও যে একই স্ট্রাকচার, একদমই নয়। এরা একে অপরের উপর উপরিপাতযোগ্য, অর্থাৎ সুপার ইম্পোজিবল নয়। এরা একে অপরের উপর কখনোই সুপার ইম্পোজিবল নয়। তুমি এই স্ট্রাকচারটাকে চাইলে এর উপর বসাতে পারবে না, এটাকে ঘুরিয়ে দাও, বুঝতে পারবে ইএনটা ইএন এর জায়গায় চলে এলেও এই পয়েন্টটা কিন্তু খেয়াল করো, এই যে পয়েন্টটা কানেক্টেড রয়েছে, এই পয়েন্টটা এটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কোথায় কানেক্টেড হবে? এটা পুরো 180 ঘুরে গেলে এইখানে কানেক্টেড হবে, এই পয়েন্টটা এখানে কানেক্টেড হবে। 180 ঘোরাও পুরো, ইএনটা তো এদিকে চলে গেলে কি হবে? 180 ঘুরবে, কিন্তু এই পয়েন্টটা এখানে যেটা কানেক্টেড ছিল তার উল্টো দিকে, অর্থাৎ এই পয়েন্টে কানেক্টেড হবে যেটা এখানে নেই। ভালো করে খেয়াল করবে, তুমি ইএন এটাকে পুরো 180 ঘোরালে ধরো, ঠিক আছে, সুপার ইম্পসিবল হয় কিনা দেখার জন্য কি করবে? 180 ঘোরাবে, পুরো ঘোরালে ইএনটা তো 180 ঘুরে এদিকে চলে আসবে, 180 ডিগ্রি ঘুরলে চলে এলো, ম্যাচ করলো, ইএনটা ম্যাচ করবে। কিন্তু এই যে কানেকশনটা এই পয়েন্টের সাথে এই পয়েন্টের কানেকশন, সেটা এখানে কি হওয়া উচিত? এই স্ট্রাকচারে এই পয়েন্টের সাথে এই পয়েন্টে কানেকশন হয়ে যাবে, এখানের সাথে এখানে কানেকশন হবে না, কখনোই ম্যাচ করবে না। এরা দুজনে পরস্পরের আইসোমার। সিমিলারলি এই পয়েন্টটাও যে এখানে কানেক্টেড রয়েছে, একে 180 পুরো ঘোরা, এই পয়েন্টটা কানেক্টেড হবে কোথায়? এই ওপরে, এই পয়েন্ট কানেকশন হবে। এখানে কি তা আছে? এখানে এর সাথে এই পয়েন্টে কানেকশন আছে, তো ম্যাচ করবে না কখনো, সেম স্ট্রাকচার আসবে না, তাই এরা হচ্ছে অপটিক্যাল আইসোমার। তো এই পর্যন্তই আমাদের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবে আর শেয়ার করবে ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।